প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনি একটু দয়া করে জানাবেন আমাদের লেখাটা এবং আমার সাউন্ড দুইটাই স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। দয়া করে জানাবেন যে লেখা এবং সাউন্ড দুইটাই স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। একটু দয়া করে জানাবেন যে আমাদের লেখা এবং কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যে যেখান থেকে শুনছেন একটু দয়া করে জানাবেন যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। নীল ভাই, একটু আমাকে জানাও যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি জানাও কমেন্টের মাধ্যমে যে কথাটা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখো আমরা শুরু করি। আমরা আজকে আলোচনা যে টপিক সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। অর্থাৎ আমরা যারা বিজ্ঞানী স্টুডেন্ট বা আমরা যারা বিজ্ঞানে পড়াশোনা করি বা বিজ্ঞান নিয়ে কাজ করি, আমাদের আসলে প্রত্যেকেরই ল্যাবরেটরিতে কাজ করতে হয়। ল্যাবে কাজ করা ছাড়া আসলে বিজ্ঞান হচ্ছে না। বিজ্ঞান আসলে ল্যাবের কাজ এবং সেই কাজের যে ফলাফল, সেই ফলাফলটাকেই কিন্তু ভিত্তি করে বিজ্ঞান চলে, রাইট? তো আমাদের এই ল্যাবে কাজ করতে গেলে কিছু নিরাপত্তা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এক একটা ল্যাবে এক এক ধরনের নিরাপত্তা থাকে। আমরা মেইনলি আলোচনা করবো হচ্ছে রাসায়নিক ল্যাবে যখন আমরা যাব তখন আমরা কোন ধরনের নিরাপত্তাগুলো অবলম্বন করব সেগুলো নিয়ে মেইনলি হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, ল্যাবে করতে গেলে প্রথমে আগে আমাকে নিরাপত্তাগুলো জেনে আমাকে কি করতে হবে। অ্যাট ফার্স্ট আমাকে ল্যাবে যাওয়ার সময় অ্যাপ্রন পরিধান করে ল্যাবে প্রবেশ করতে হবে। তার মানে আমাদের ফার্স্ট যে ল্যাবের নিরাপত্তা সেটার একটা অংশ হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহৃত পোশাক বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন করে অ্যাপ্রন পরিহিত করে আমাদেরকে ল্যাবে প্রবেশ করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা সাধারণত ল্যাবে যাওয়ার পূর্বে যে জামা কাপড়গুলো ব্যবহার করে আমরা ল্যাবে যাই সেগুলো আসলে হয় কি অনেক দামি থাকে। আমরা দামি দামি পোশাক পরে অনেক সময় ল্যাবে কাজ করতে যাই, রাইট? তো আমরা যখন দামি দামি পোশাক পরিহিত করে যখন ল্যাবে যাই তখন আমাদের দামি পোশাকগুলো ল্যাবের বিভিন্ন কেমিক্যাল দ্বারা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আমাদেরকে অ্যাপ্রন পরিধান করতে হবে। অ্যাপ্রন পরিধান করলে কি হবে যে আমাদের কেমিক্যালটা সরাসরি আমাদের জামা কাপড়ে না যায়, অ্যাপ্রনের মধ্যে থেকে যাবে। তো এই যে অ্যাপ্রন ব্যবহার করবেন, এই অ্যাপ্রনটা অবশ্যই সিনথেটিক কাপড়ের হওয়া যাবে না। এটা অ্যাপ্রনটা সিনথেটিক কাপড়ের হওয়া যাবে না। কাপড় হতে পারবে না, অ্যাপ্রনটা সিনথেটিক কাপড় হতে পারবে না। তো এখন প্রশ্ন হতে পারে কেন ভাই আসলে আমরা এটাকে সিনথেটিক কাপড়ের অ্যাপ্রন পরিধান করব না? কারণ হচ্ছে এই যে সিনথেটিক কাপড়, এই সিনথেটিক কাপড়টা একটা দাহ্য পদার্থ, অর্থাৎ এরা খুব সহজে জ্বলতে পারে, এরা খুব সহজে জ্বলে যায়। এই জন্য আমরা আসলে ল্যাবরেটরিতে ব্যবহার কাজ করার সময় সিনথেটিক কাপড়ের অ্যাপ্রন পরিধান করতে পারবো না। আবার যে অ্যাপ্রনটা পরবো সেটা ঢোলা ঢালা হওয়া যাবে না, সেটা শরীরের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এবং সুতি কাপড় হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাপ্রনের কাজ। তারপর আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গ্লাস, নিরাপদ গ্লাস, নিরাপদ গ্লাস কেন ব্যবহার করব? যে আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে যেগুলা আমাদের চোখে প্রবেশ করতে পারে এবং আমাদের চোখে প্রবেশ করলে আমাদের চোখের জন্য ক্ষতিকর। সেই ধরনের কেমিক্যালসগুলো থেকে রক্ষার জন্য আমাদেরকে নিরাপত্তা গ্লাস ব্যবহার করতে হবে। তারপর আমাদের পরিধান করতে হবে হচ্ছে মুখোশ, মুখোশ বা মাস্ক। তো এইটা আসলে পরিধান করা কেন জরুরি সেটা নিয়ে আসলে নতুন করে বলার আসলে কিছু নাই।
বর্তমান যে করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতি কিন্তু আমাদের বলে দেয় যে আসলে মাস্ক পরিধান করাটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই ল্যাবের মধ্যেও দেখবো এরকম অনেক রাসায়নিক পদার্থ আছে যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে না, তাদের ধোঁয়াগুলো আমাদের নাক মুখ দিয়ে যখন প্রবেশ করে তখন আমাদের শরীরে যখন চলে যায় তখন আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। কীরকম, যেমন ধরো যে আমাদের যদি নাক মুখ দিয়ে ক্লোরিন গ্যাসটা আমাদের শরীরে প্রবেশ করে তাহলে তারা লিভার সিরোসিস নামক যে জটিল রোগগুলো আছে সেগুলো সৃষ্টি করতে পারে। কাজে এইটা আমাদেরকে মানে মুখোশটা আমাদেরকে অবশ্যই পরিধান করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে গ্লাভস। আমাদের এই যে ল্যাবরেটরি নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে গ্লাভস। গ্লাভস আমাদেরকে অবশ্যই হাতের মধ্যে পরতেই হবে, পরতেই হবে। কারণ আমরা ল্যাবে যে পদার্থগুলো নিয়ে কাজ করছিলাম বেসিক্যালি হচ্ছে কি অ্যাসিড বা ক্ষার, এই ধরনের পদার্থ। তো অ্যাসিড ক্ষার এরা আসলে সাধারণত ক্ষয়কারী, এরা আমাদের শরীরের চামড়া ক্ষতি করতে পারে বা আমাদের শরীরে যে লোম আছে লোমের ফাঁকে দিয়ে ঢুকে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। কাজে আমাদের গ্লাভস অবশ্যই পরিধান করতে হবে। তো গ্লাভস ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন ধরনের গ্লাভস ব্যবহার করতে পারি। কী কী গ্লাভস যেমন আমরা ব্যবহার করতে পারি হচ্ছে পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড গ্লাভস। আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করতে পারি পিভিসি গ্লাভস অর্থাৎ পলিভিনাইল গ্লাভস। এগুলো নর্মালি সাধারণত সব জায়গায় ব্যবহার করা হয়, সচরাচর সবচেয়ে বেশি পলিভিনাইল গ্লাভস ব্যবহার করা হয়। তাছাড়া আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। ল্যাটেক্স গ্লাভসটা আমরা কেন ব্যবহার করি? ল্যাটেক্স গ্লাভসটা ব্যবহার করি কিছু পদার্থ আছে যারা সরাসরি হাতের মধ্যে লাগলে জ্বালা পোড়ার সৃষ্টি করতে পারে, এবং এই পদার্থগুলো আমাদের বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি থাকে, সেই ধরনের পদার্থের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ল্যাটেক্স গ্লাভস ইউজ করি। তারপর হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। আমরা 3 নম্বর ব্যবহার করতে পারি হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। এই গ্লাভসগুলো আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে জিটেক্স গ্লাভস ব্যবহার করি আমরা। একটা হচ্ছে ল্যাটেক্স গ্লাভস, একটা হচ্ছে জিটেক্স গ্লাভস। ঠিক আছে? তো এই গ্লাভসগুলো আমরা ব্যবহার করি। এই জিটেক্স গ্লাভসটা অ্যাসবেস্ট গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসবেস্ট এর বিকল্প। এই জিটেক্স গ্লাভসটা অ্যাসবেস্ট গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। জিটেক্স বা অ্যাসবেস্ট গ্লাভসগুলো ব্যবহার করা হয় যে ছোটখাটো যে জ্বলন্ত বস্তুগুলো থাকে, ছোটখাটো জ্বলন্ত বস্তু অর্থাৎ যেগুলো খুব সহজে জ্বলে যায়, তাদের হাত থেকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয়। তো হচ্ছে অ্যাসবেস্টের বিকল্প হিসেবে কেন জিটেক্স আমরা ব্যবহার করি? কারণ হচ্ছে এই যে অ্যাসবেস্ট গ্লাভস, এই অ্যাসবেস্ট এটা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। অ্যাসবেস্টটা হচ্ছে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এই ইনফরমেশনটা কিন্তু পরীক্ষার মধ্যে সালটা আমার মনে হয় কোনো একটা ইউনিভার্সিটিতে 1 থেকে 2 বছর আগে কিন্তু আসছিল যে অ্যাসবেস্ট কোন রোগের সৃষ্টি করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। অ্যাসবেস্ট গ্লাভস ব্যবহার করলে সেটা হচ্ছে তোমার ক্যান্সার সৃষ্টির যে জন্য দায়ী কণাগুলো অ্যাসবেস্টের মধ্যে থাকে, সেগুলো অ্যাসবেস্টগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে। এই জন্য অ্যাসবেস্টের পরিবর্তে বর্তমানে জিটেক্স গ্লাভসগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? এই ধরনের বিভিন্ন ধরনের গ্লাভসগুলো আমরা আসলে এখানে ব্যবহার করে থাকি। গ্লাভসগুলো ব্যবহার করে আমরা ল্যাবে প্রবেশ করি। তো ল্যাবে প্রবেশ করে আমরা কি করি? ল্যাবের যে বিভিন্ন যন্ত্র সামগ্রীগুলো থাকে সেগুলোকে আমরা হচ্ছে পরিষ্কার করি। ফার্স্ট কাজেই থাকে হচ্ছে ল্যাবের যে সামগ্রীগুলো থাকে সেগুলোকে আমরা কি করব? সেগুলোকে আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো ল্যাবের যন্ত্রপাতিকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আমাকে কি করতে হবে? ল্যাবের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে, বিভিন্ন উপায়ে পরিষ্কার করতে হবে। যেমন আমরা সরাসরি পানি দিয়ে পরিষ্কার করতে পারি, বা তারপরে কিছু আমরা ডিটারজেন্ট ইউজ করতে পারি, কিছু দুর্বল ক্ষার বা অ্যাসিড ব্যবহার করতে পারি। ব্যবহার করে করে আসলে আমরা পরিষ্কার করতে পারি। তো যন্ত্রপাতি পরিষ্কার, আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে পরিষ্কার নিয়ে মেইন আলোচনা। পরিষ্কারের জন্য সাধারণত আমরা সাবান বা ডিটারজেন্ট ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের তাছাড়া বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড বা ক্ষারগুলো ইউজ করতে পারি। তবে পরিষ্কারের জন্য
সবচেয়ে ভালো পরিষ্কার হচ্ছে পরিষ্কারক মিশ্রণ। সবচেয়ে ভালো পরিষ্কারক হচ্ছে পরিষ্কারক মিশ্রণ। মিশ্রণ। তো পরিষ্কারক মিশ্রণ হিসেবে আমরা কি ব্যবহার করি? পরিষ্কারকের মিশ্রণ হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে ক্রোমিক অ্যাসিড। পরিষ্কারক মিশ্রণ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে ক্রোমিক অ্যাসিড। তো ক্রোমিক অ্যাসিড কি এটা তোমাকে মনে রাখতে হবে। ক্রোমিক গাঢ় সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ। হ্যাঁ, নিলয় আনসার করছে যে পরিষ্কার গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ। আনসারটা ঠিক। হ্যাঁ, ক্রোমিক অ্যাসিড মানে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট A2CR2O7, অথবা আমরা এখানে পটাশিয়াম ডাইক্রোমেট না নিয়ে কিন্তু আমরা চাইলে সোডিয়াম ডাইক্রোমেটও নিতে পারি, কোনো সমস্যা নাই। এই মিশ্রণটাকে বলা হয় হচ্ছে ক্রোমিক অ্যাসিড। এই মিশ্রণটা হচ্ছে এটা একটা মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। কিন্তু মেইনলি ক্রোমিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CrO4। এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিডের সংকেত। এই ক্রোমিক অ্যাসিডটা এই মিশ্রণ থেকে তৈরি হয়, ঠিক আছে। যদি বলা হয় পরিষ্কারক মিশ্রণ কাকে বলে, বা তাহলে পরিষ্কারক মিশ্রণ হচ্ছে ক্রোমিক অ্যাসিড, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম বা সোডিয়াম ডাইক্রোমেটের মিশ্রণকে বলা হয় পরিষ্কারক মিশ্রণ। আর ক্রোমিক অ্যাসিডের সরাসরি সংকেত জানতে চাইলে কিন্তু ক্রোমিক অ্যাসিডের সরাসরি সংকেত হচ্ছে H2CrO7। এটা কিভাবে তৈরি হয়? তৈরি হয় হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট যেটা আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তারা বিক্রিয়া করে H2CR2O7 প্লাস হচ্ছে K2SO4। এট ফার্স্ট এটা তৈরি করে ক্রোমিক অ্যাসিড না করে ডাইক্রোমিক অ্যাসিড তৈরি করে। পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সাথে এট ফার্স্ট বিক্রিয়া করে ডাইক্রোমিক অ্যাসিড আর পটাশিয়াম সালফেট তৈরি করে। ওই ডাইক্রোমিক অ্যাসিড H2CR2O7 আর 1 মোল পানি পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্রোমিক অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে। এগুলো রিটেন পরীক্ষার জন্য আসতে পারে যে ক্রোমিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায় আলোচনা করো, বিক্রিয়াগুলো সহ তুমি আলোচনা করো। তুমি যখন 2 ভাগে আলোচনা করো তখন যদি বিক্রিয়াগুলো উল্লেখ করে দাও, এই বিক্রিয়াগুলো যখন তুমি উল্লেখ করে দিবা তখন দেখবা যে তোমার মার্কসটাই কিন্তু সহজ আসবে, কারণ বিক্রিয়া দেখে তারা বুঝে যাবে যে তুমি বাকি কি লিখছো। তুমি বাকি অংশে কি লিখছো সেটা তারা এত পড়বে না, তারা বিক্রিয়া দেখেই বুঝে যাবে যে না তুমি ঠিক লিখছো। কারণ বিক্রিয়া যদি ঠিক থাকে তোমার লেখা অবশ্যই ঠিক থাকবে। কি পরিষ্কারক মিশ্রণ বলতে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের বা সোডিয়াম ডাইক্রোমেটের মিশ্রণকে বোঝানো হয়। পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ডাইক্রোমিক অ্যাসিড এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন করে, এবং উৎপন্ন ডাইক্রোমিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে ক্রোমিক অ্যাসিডে পরিণত হয়, রাইট। এই বলে তুমি হচ্ছে পরিষ্কারক মিশ্রণটা লিখে দেবে। এটা হচ্ছে আমাদের পরিবেশন, এবং এটা আমাদের পরিষ্কারক মিশ্রণ হিসেবে ব্যবহার করা হয়। এবং তেল, চর্বি, গ্রিস জাতীয় যত ধরনের ময়লা আছে সবগুলো ব্যবহার করার জন্য আমরা হচ্ছে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করি। কিন্তু শর্ত হচ্ছে ক্রোমিক অ্যাসিডের কিন্তু একটু বিষাক্ততা আছে। এটা যদি আমরা সরাসরি মুখ দিয়ে নিতে চাই তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে, কারণ ক্রোমিয়াম এখানে আছে কি ক্রোমিয়ামটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। কাজে এটা পরীক্ষার সময় কেউ মুখ দিয়ে নেবে না। এটা হচ্ছে অন্য উপায় অবলম্বন করে এটাকে হচ্ছে সংরক্ষণ করতে হবে বা এটাকে টেস্ট টিউবে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরিষ্কারক মিশ্রণ। তো এই পরিষ্কারক মিশ্রণটা আসলে কিভাবে কাজ করে, আমরা সেটা একটু দেখি। পরিষ্কারক মিশ্রণটা কিভাবে কাজ করে। দেখো, পরিষ্কারক মিশ্রণে আমার মেইনলি আসলে বেসিক্যালি থাকে কি, মেইনলি হচ্ছে আমার এটা থাকে, তাই না? পরিষ্কারক মিশ্রণে আমার মেইনলি থাকতে হচ্ছে কি, পটাশিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পরিষ্কারক মিশ্রণে থাকে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো তাদের একটা বিক্রিয়া মিশ্রণ তৈরির সময় দেখে গেছি, কিন্তু আমাদের যদি এক্সেস পরিমাণে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে Cr2SO4 3
ক্রোমিয়াম সালফেট তৈরি করে প্লাস জাইমান অক্সিজেন প্লাস আর কি হতে পারে তোমরা এটা বলো তো, পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অতিরিক্ত পরিমাণে যখন সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি পরিমাণে থাকে বা নরমালি যখন সালফিউরিক অ্যাসিডটা থাকে তখন বিক্রিয়ার মাধ্যমে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি দেখছি, কিন্তু সেটা আর ওই তৈরির মাধ্যমে সে কাজ করে না, সে কাজটা করে কিভাবে? সালফিউরিক অ্যাসিডের পরিমাণ যখন অনেক বেশি থাকে তখন করে কি, সে পটাশিয়াম, তারপরে পটাশিয়াম হচ্ছে পটাশিয়াম সালফেটে পরিণত হয়, K2SO4 জাইমান অক্সিজেন, আর হচ্ছে জাইমান অক্সিজেন মেনলি তৈরি হবে তিনটা, ঠিক আছে, আর সাথে হচ্ছে এখানে পানি তৈরি হবে প্লাস H2। এই যে পানি তৈরি হলো, এই যে বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় দেখো পটাশিয়াম ডাইক্রোমেট কি হলো, হ্যাঁ K2SO4। তো পটাশিয়াম ডাইক্রোমেট যখন অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ক্রোমিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, চার অণু পানি, জাইমান অক্সিজেন উৎপন্ন। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, এই যে এইখানে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম পরমাণুর জারণ মান কত ছিল? পটাশিয়াম ডাইক্রোমেটে যদি ক্রোমিয়াম পরমাণুর জারণ মান আমরা বের করতে চাই তাহলে একটু চিন্তা করো, অক্সিজেন হচ্ছে -2, পটাশিয়ামের হচ্ছে +1। তো -2 হচ্ছে একটা অক্সিজেনের জন্য, অক্সিজেন আছে টোটাল হচ্ছে কয়টা? 7টা, তাহলে 2 × 7 আর 1 × 2, তাহলে এখানে গুণফল হচ্ছে 2, এখানে গুণফল হচ্ছে -14। তো -14 + 2, তাহলে -14 + 2 = কত? = হচ্ছে -12। -12 কয়টা ক্রোমিয়ামের জন্য হচ্ছে যে দুইটা, দুইটাতে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? -6। এখন মাইনাস যদি এইখানে যদি আমি -6 দেই, -6 দিলে তো মাইনাসের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে, রাইট? তাহলে এখানে অবশ্যই কি হবে, এই মাইনাসটাকে ক্যান্সেল করে দিলে এটা অবশ্যই প্লাস হবে। তার মানে এখানে একটা ক্রোমিয়ামের জন্য হবে হচ্ছে +6 × 2 = যদি 12 দিই তাহলে যে 12 2 14 আর 14, টোটালি যৌগটা যে চার্জ নিরপেক্ষ সেটা কিন্তু প্রমাণিত। কমেন্ট করার কিছুক্ষণ পর আসতেছে, কারণ হচ্ছে যে নেট প্রবলেমের কারণে হয়তো এটা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে এখানে আমরা পাইলাম হচ্ছে +6, কিন্তু এই যে যৌগ, এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3। এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6, এই যৌগে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +3। তো দেখো ক্রোমিয়াম যখন +6 আকারে থাকে তখন তার বর্ণ থাকে হচ্ছে কমলা, এটার বর্ণ হচ্ছে কমলা। আর যখন সে +3 তে কনভার্ট হয়, তখন তার বর্ণ হয় সবুজ। ক্রোমিয়াম যখন +6 স্টেজে থাকে তখন তার বর্ণ হয় হচ্ছে কমলা, আর ক্রোমিয়াম +3 তে চলে যায় তখন তার বর্ণ হয় হচ্ছে সবুজ। যার কারণে পরিষ্কারক মিশ্রণকে তুমি যখন দীর্ঘ সময় রেখে দাও তখন তারা ধীরে ধীরে বিক্রিয়া করে একটা সময় কিন্তু সবুজ বর্ণ ধারণ করে ফেলে। তোমরা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পরিষ্কারক মিশ্রণকে দীর্ঘ সময় রেখে দিলে তারা সবুজ বর্ণ কেন ধারণ করে? প্রশ্নের উত্তরটা কি হবে, যে ক্রোমিয়ামকে দীর্ঘ সময় রেখে দিলে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্রোমিয়াম সালফেটে পরিণত হয়, যেখানে ক্রোমিয়ামের জারণ মান +6 থেকে +3 তে পরিণত হয়, ফলে বর্ণটা সবুজ বর্ণ হয়ে যায়। আচ্ছা, তো এখন দেখো এই যে বিক্রিয়া পরিষ্কারক মিশ্রণ থেকে আমার কি উৎপন্ন হয়? পরিষ্কারক মিশ্রণ থেকে আমার তৈরি হয় কিন্তু জাইমান অক্সিজেন। পরিষ্কারক মিশ্রণ থেকে কিন্তু আমার তৈরি হচ্ছে জাইমান অক্সিজেন, রাইট? পরিষ্কারক মিশ্রণ থেকে আমার তৈরি হচ্ছে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা কি করবে? জাইমান অক্সিজেন কিন্তু অন্য কোনো পদার্থকে জারিত করবে, অর্থাৎ কোনো যদি ধরো হচ্ছে ময়লা, এখানে আছে ময়লা, তার সাথে যখন জাইমান অক্সিজেন বিক্রিয়া করবে তার মানে কি, ময়লা তার সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে। তার মানে পরিষ্কারক মিশ্রণগুলো কি জারণ প্রক্রিয়ার মাধ্যমে, পরিষ্কারক মিশ্রণগুলো কি করতেছে জারণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে তোমার তারা ময়লাগুলোকে পরিষ্কার করতেছে। তার মানে পরিষ্কার, যে নিজে অন্যকে জারিত করে, যে নিজে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে আমরা বলি হচ্ছে বিজারক পদার্থ, রাইট? যে নিজে বিজারিত অন্যকে জারিত করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে জারক পদার্থ। বিজারক সরি জারক হবে আর কি। তার মানে পরিষ্কারক মিশ্রণ কি একটা
জারক, কারণ পরিষ্কারক মিশ্রণ নিজে বিজারিত হয়ে অন্যকে জারণের মাধ্যমে ময়লাটাকে পরিষ্কার করে, দ্যাটস ওয়াই পরিষ্কারক মিশ্রণ হচ্ছে একটা জারক। মেইন পরিষ্কারকটা ভাই জার্মান অক্সিজেন না, মেইন পরিষ্কারক হচ্ছে এইটা, এইখান থেকে জার্মান অক্সিজেনটা আসে, কাজে মেইন ওটাকে আমরা বলতে পারবো না, ওটা তৈরি করে নিতে হয়, কারণ জার্মান অক্সিজেন তুমি সরাসরি পাবা না। জার্মান অক্সিজেন কি? জার্মান অক্সিজেন হচ্ছে অক্সিজেন পরমাণু আর অক্সিজেন অণু এই দুজনের মধ্যবর্তী একটা অবস্থা। অক্সিজেন পরমাণু আর অক্সিজেন অণুর মধ্যবর্তী একটা অবস্থা হচ্ছে জার্মান অক্সিজেন। কাজে তুমি এটাকে কখনোই সহজে মুক্ত অবস্থায় পাবে না, তাদেরকে তৈরি করে নিতে হয়। মেইন পরিষ্কারক এখানে আমার পটাশিয়াম ডাইক্রোমেটাইড, এটা বিক্রিয়া করে বলেই ওটা তৈরি হয়, ফলে এটা পরিষ্কার হয় আর কি। তার মানে এই বিক্রিয়া দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে পরিষ্কারক মিশ্রণটা জারক, কারণ জার্মান অক্সিজেন তৈরি করে নিজে বিজারিত হয়। আবার কেন সবুজ বর্ণ ধারণ করে তার উত্তরও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরিষ্কারক মিশ্রণ নিয়ে। তো এইভাবে আমরা হচ্ছে ল্যাটিস যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করে নিতে সক্ষম। তারপর হলো সবকিছু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নেওয়ার পর আমাকে কি করতে হবে? পরিষ্কার করে নেওয়ার পর আমাকে ভরগুলা পরিমাপ করতে, নিক্তি, রাইট? এখন নিক্তি আসলে কি? নিক্তি হচ্ছে মেইনলি তোমার যার সাহায্যে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে আমরা বলি হচ্ছে নিক্তি। যার সাহায্যে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে আমরা বলি হচ্ছে নিক্তি। যেমন আমরা হচ্ছে বাজারে গিয়ে যখন চাল ডাল কিনি, তার জন্য যে জিনিসগুলো আমরা দেখি সেগুলো এক ধরনের নিক্তি। যেমন মেইনলি হচ্ছে নিক্তিগুলো দেখতে অনেকটা এইরকম, যে একটা দণ্ড, এই দণ্ডগুলোর মাঝখানে আবার ছোট ছোট কতগুলো দণ্ড, ছোট ছোট কতগুলো ভাগ থাকবে। আর তার দুই প্রান্তে দুইটা এরকম মাঝখানে একটা হচ্ছে তোমার এরকম একটা নিক্তি থাকবে, যেটা দিয়ে হচ্ছে মেইনলি হচ্ছে ব্যালেন্সটা করে, যেটা দিয়ে মেইন ব্যালেন্সটা দেখানো হয়। আর তার উপরে এখানে একটা ছোট একটা রাইডার থাকবে, এই যে ধরছে এরকম একটা দেখতে। তো এইটা হচ্ছে মেইনলি হচ্ছে নিক্তি, যেগুলো আমরা হচ্ছে বাজারে গেলে আগে দেখতাম, এখন হয়তো আমরা দেখি না, কারণ এখন আমরা মানে প্রযুক্তিগত কারণে ডিজিটাল ব্যালেন্সগুলোই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখন আসলে আমরা এই নিক্তিগুলা সচরাচর আমাদের চোখে পড়ে না। তো এই নিক্তি করা হয় কি, ডান প্রান্তে এখানে রাখা হয় হচ্ছে মেইনলি হচ্ছে বস্তু, সরি, আর এই পাশে রাখা হয় হচ্ছে বস্তু। সাধারণত নিয়ম হচ্ছে যে ডান প্রান্তে বার্তা, বাম প্রান্তে হচ্ছে বস্তু রাখা, ঠিক আছে? তো এখন দেখো এই নিক্তির সাহায্যে হচ্ছে আমরা ওজনটাকে পরিমাপ করি, রাইট? কিন্তু এই রাসায়নিক নিক্তিটা দেখতে অনেকটা এরকম, কিন্তু এই আমরা নরমালি যে নিক্তিগুলো দেখি সেগুলোতে আসলে বড় বড় জিনিসগুলো পরিমাপ করা হয়, কিন্তু রাসায়নিক নিক্তিগুলো এইরকম, কিন্তু তাদেরতে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো পরিমাপ করা হয়, ঠিক আছে? এইরকম নিক্তিটা দেখতে আসলে মেইনলি এরকম হবে, এরকম একটা ফিগার থাকবে নিক্তি, মানে সরল একটা ফিগার দেখলাম, আর অনেক কিছু থাকবে, যারা তোমরা ল্যাবে গেছো তারা হয়তো দেখবা, ঠিক আছে? তো এই রাসায়নিক নিক্তিকে আমাদের বই দুইটা ভাগে ভাগ করা হয়েছে, রাসায়নিক নিক্তিকে দুইটা ভাগে আলোচনা করছে। আমাদের রাসায়নিক নিক্তি সেটাকে আমরা দুইটা ভাগে আলোচনা করছি, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, এটা হচ্ছে পলভঙ্গি, আর এটা হচ্ছে সার্টোরিয়াস। এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, আর এটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। দুইটা ব্যালেন্স দিয়ে একই কাজ, তাদের কার্য পদ্ধতি এক, তাদের মূলনীতি এক, সবই সেম, শুধু গঠনগত কিছু পার্থক্য। যেমন সার্টোরিয়াস ব্যালেন্স হয় কি, যে তোমার একটা যে দণ্ড থাকে, সেই দণ্ডের মাঝখানে হচ্ছে জিরো থাকে, আর এই জিরোর উপরে হচ্ছে রাইডারটা বসানো, জিরো তার উপরে এরকম একটা রাইডার থাকে, আর এই প্রান্তে 50টা দাগ, এই প্রান্তে 50টা দাগ। আর পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে যে তোমার একটা ব্যালেন্স যার সর্ব বামে থাকে জিরো, সর্ব ডানে থাকে
100 আর এইখানে হচ্ছে তোমার ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে রাইডার আর এটা হচ্ছে রাইডার স্কেল। রাইডার স্কেল একটা হচ্ছে রাইডার আর এটা হচ্ছে রাইডার স্কেল। রাইডার মানে যে রাইড করে যাকে সরানো যায়, অর্থাৎ এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে ডানে বামে গিয়ে সরায় ভরটা ব্যালেন্স করি। কেন এই রাইডারটা দরকার হয়? কারণ দেখা গেছে আমাদের কাছে যে ক্ষুদ্রতম যে বাটখারা থাকে সেটা অনেক সময় দেখা যায় যে এক পাশে বস্তু রেখে আরেক পাশে বাটখারা দিলে হয় কি যে আমার যে পাশে বাটখারা দিলাম সেই পাশেও ভরটা বেশি হয়ে গেছে, আবার ওই ছোট পাথরটা নামানো ছোট বাটখারাটা নামানোর পর দেখা গেছে বস্তুর দিকে ভর বেশি হয়ে যায়। তখন ওই ক্ষুদ্রতম যে ভরটা সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এই রাইডারটাকে মুভমেন্ট করানো হয়, ডানে বামে মুভমেন্ট করানো হয়। ডানে বামে মুভমেন্ট করানোর ফলে রাইডার একটা ভর যুক্ত করতে পারে। রাইডারটা যত ভর যাবে তত বেশি ভর যুক্ত করে। তো এখানে ক্ষুদ্র যে ভরগুলো থাকে ভরগুলোর জন্য একটা করে ভর যোগ করে। যেমন আমি যদি ধরো এইখানে রাইডারটাকে নিয়ে আসি, সে যতটা ভর যোগ করবে এখানে গেলে অবশ্যই সমান হবে না, এখান থেকে এখানে গেলে বেশি ভর যোগ করবে। অর্থাৎ রাইডার যত বেশি ভর অতিক্রম করবে তত বেশি ভর সে যোগ করতে পারে, ঠিক আছে। তো এখন দেখো এই যে রাইডারটা এইখানে জিরো থাকার কারণে আমি এটাতে আগে বোঝাই, রাইডারটা এইখানে থাকা তার মানে রাইডারটা যখন এইখানে আসে তখন কিন্তু সে সাম্য অবস্থায় আছে। রাইডারটা যখন ওই জায়গায় আছে তখন সে সাম্য অবস্থায় আছে। তাহলে এখন তাকে যদি আস্তে আস্তে তুমি এই দিকে ডান দিকে সরাইতে থাকো তার মানে সে আস্তে আস্তে ভর যোগ করবে। সরাইতে থাকতেছে আস্তে আস্তে এইদিকে কিন্তু ভর বাড়তেছে, এইদিকে ভর কমতেছে, এইদিকে ভর বাড়তেছে, এইদিকে ভর কমতেছে। যখন রাইডারটা এই জায়গায় এসে পৌঁছাবে তখন কিন্তু এই রাইডারটা এইখান থেকে এখানে নেওয়ার ফলে রাইডারের যতটুকু ভর আছে সে ঠিক তত পরিমাণ ভর এই পাশে কমায় দিবে, এই পাশে রাইডার তার সমপরিমাণ ভর বাড়ায় দিবে, কিন্তু এই পাশে কিন্তু রাইডারটা ভর কমে যাবে। যার ফলে রাইডারটা যখন এইখান থেকে এখানে যায় তখন সে তার যে ভর সেই ভরের পরিমাণ ভর যোগ করতে পারে। তো এখান থেকে এখানে কতটা ভর, এখান থেকে এখানে হচ্ছে 50 ঘর, তার মানে সে 50 ঘর। যখন রাইডারটা 50টা ঘর অতিক্রম করে তখন সে ধরে নেই রাইডারের ভর হচ্ছে m। আমরা ধরে নিলাম রাইডারের ভর m, তাহলে সে m পরিমাণ ভর যুক্ত করে। রাইডারটা যদি 50টা ঘর অতিক্রম করে তাহলে m পরিমাণ ভর যোগ করে। আর তাহলে একটা ঘর যদি অতিক্রম করে তাহলে সে কতটুকু ভর যোগ করবে, m ডিভাইডেড বাই 50। রাইডার যদি 50টা ঘর অতিক্রম করে তাহলে সে তার ভরের সমান ভর যোগ করতে পারে। তাহলে একটা ঘর অতিক্রম করলে কত হবে, তার ভরের 50 ভাগের 1 ভাগ, রাইট। এই যে ভরের 50 ভাগের 1 ভাগ এটাকে আমরা বলি হচ্ছে রাইডার ধ্রুবক আর সি, অর্থাৎ রাইডার ধ্রুবক কি ক্ষুদ্রতম এক ঘর, ক্ষুদ্রতম ভরের পরিবর্তন। আমি রাইডারটাকে ক্ষুদ্রতম এক ঘর সরাইলে ভরের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমার রাইডার কনস্ট্যান্ট। রাইডারটাকে ক্ষুদ্রতম এক ঘর সরাইলে ভরের যে পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে রাইডার ধ্রুবক। তো এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন হচ্ছে রাইডার ধ্রুবক। তাহলে 50 ঘর সরাইলাম যেটা আছে, তাহলে এইটার ক্ষেত্রে কেমন হতে পারে যে এটার ক্ষেত্রে দেখো তুমি যত সরাচ্ছ সে কিন্তু ভর যোগ করতেছে, ভর যোগ করতেছে, রাইট। তাহলে এইখান থেকে এখানে গেলে কি সমপরিমাণ, অর্থাৎ 0 থেকে এই 100 টাকে যদি এইটার ক্ষেত্রে রাইডারটা আসে তাহলে ভরের পরিবর্তন কি রাইডারের ভরের সমান হবে। দেখো তো এইখানে তো রাইডারটা এইখান থেকে এইখানে যখন গেছে অর্থাৎ মাস 0 থেকে শেষ প্রান্তে যখন গেছে তখন সে কিন্তু তার ভরের সমপরিমাণ ভর যোগ করছে, কিন্তু এই ক্ষেত্রে সে কিন্তু তার ভরের পরিমাণ ভর যোগ করবে না। হ্যাঁ, যোগ করবে ভরের পরিমাণ, কিন্তু পাশাপাশি হবে কি সে তো এই যে এইখানে যে আমার মানে নিক্তিটা যে ব্যালেন্সটা ছিল, যে মানে যে ব্যালেন্সের যে পাল্লাটা ছিল
সেটার ক্ষেত্রে নিয়ে কিন্তু এখানে নিউট্রাল বলা হয়েছিল। কাজে এখানে কি করবে, সে যখন এইখান থেকে এখানে যাবে তখন এই দিকে ভর বাড়াবে আর এই পাশের ভর কিন্তু কমাবে, কিন্তু এখানে কিন্তু কমানোর কোনো চান্স ছিল না, কারণ সে নিউট্রাল দাগের উপর ছিল এবং এই পাশে বস্তু রাখতাম, নিউট্রাল পয়েন্টে কিন্তু কোনো বস্তুকে রাখা হইতো না। কাজে এখান থেকে যখন সে যাবে তখন সে তার পরিমাণ ভর যোগ করবে আর এখানে ভর কমাবে, তার সমপরিমাণ ভর কমাবে, তার মানে টোটালি সে ভরের পরিবর্তন করবে হচ্ছে তার দ্বিগুণ। তার মানে রাইডার যখন 100 ভর এখানে যাচ্ছে 100 ভর, তখন সে ভরের পরিবর্তন করতেছে 2m। তাহলে এক ভরে কত করবে, এক ভরের জন্য করতেছে হচ্ছে 2m ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে m বাই 50। দেখো m বাই 15 এখানেও rc ছিল, এখানেও m বাই 50 কিন্তু rc, রাইট? তাহলে এই রাইডার ধ্রুবকটাকে আমরা এটা rc টাকে আমরা বলবো হচ্ছে রাইডার ধ্রুবক rc। rc ইজ ইকুয়াল টু কি, rc ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা মেইনলি দেখলাম হচ্ছে রাইডারের ভর ডিভাইডেড বাই m। m কি, m হচ্ছে সর্বোচ্চ দাগ সংখ্যা, m হচ্ছে নিচে যে 50 এটা কি ছিল, সর্বোচ্চ দাগ সংখ্যা, রাইট? m নিচে যেটা ছিল এটা ছিল হচ্ছে সর্বোচ্চ দাগ সংখ্যা, ঠিক আছে? তো এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে রাইডার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হচ্ছে m বাই লাইন দাগ সংখ্যা। সর্বোচ্চ দাগ সংখ্যা, ঠিক আছে? আর এটা না লিখে আমরা এটাও লিখতে পারি 2 m ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। আমি দুইটা সূত্র যাই লিখি না কেন, রাইডার কনস্ট্যান্ট সবসময় ফিক্সড, রাইডার কনস্ট্যান্ট সবসময় ফিক্সড। রাইডার কনস্ট্যান্ট তুমি যেইভাবে ঠিক করো না কেন রাইডার কনস্ট্যান্ট তো সেম থাকবে, কারণ এইখান থেকে নিলে সে শুধু এইদিকে পরিবর্তন, এইদিকে বাড়াচ্ছে, এইখানে কোনো পরিবর্তন করছে না। কিন্তু তুমি যখন এইখান থেকে সরে যাচ্ছ, এখানে তো আমার কি ছিল, যে বাম পাশে আমাদের কি থাকে, বস্তু, এখানে বস্তু ছিল, বস্তুর উপর রাইডারটাকে রাখার পর নিত্যিরা ব্যালেন্স হয়েছে। এখন তুমি যখন এখান থেকে রাইডারটাকে সরাচ্ছ, তার মানে বস্তুর ভরটা হ্রাস পাচ্ছে, আবার বাটখারার ভর যোগ করছে, তার মানে বাটখারার ভর বাড়তেছে, বস্তুর ভর কমতেছে, বাটখারার ভর বাড়তেছে, বস্তুর ভর কমতেছে, একসাথে দুইটা কাজ হচ্ছে, এজন্যই দ্বিগুণ হচ্ছে। কিন্তু এইখানে বস্তুর উপর না, এখানে একটা নিরপেক্ষ বিন্দুতে ছিল বিধায় শুধু যেই দিকে গেছে সেদিকে যুক্ত করছে, ঠিক আছে? এজন্যই দুই হয়, দুই দিকে m বাই 50। এখন এই যে আমরা এখানে দুইটা সূত্র লিখলাম, দেখো একটা হচ্ছে m হচ্ছে ভর, দুই এর সর্বোচ্চ দাগ। এখন তুমি চিন্তা করো এইটার ক্ষেত্রে, সার্টোরিয়াল ব্যালেন্সের ক্ষেত্রে, সার্টোরিয়াল ব্যালেন্সের ক্ষেত্রে তুমি চিন্তা করো, সার্টোরিয়াল ব্যালেন্সের ক্ষেত্রে রাইডারের ভর কত থাকে, রাইডারের ভর হচ্ছে m আর সর্বোচ্চ দাগ কত, 50, রাইট? কেন সে ভরের পরিবর্তন করে 50। আচ্ছা, আবার এখানে যদি এই সূত্রটা সার্টোরিয়াল ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে 2 ইনটু রাইডারের ভর হচ্ছে m, মোট দাগ, মোট দাগ কত, মোট দাগ হচ্ছে এইদিকেও 50 এদিকেও 50, মোট দাগ এইদিকেও 50 এদিকে 50, তার মানে এইদিকে 50টা এদিকে 50টা, টোটাল দাগ কয়টা হচ্ছে, টোটাল দাগ কিন্তু 100টা হচ্ছে, রাইট? মোট দাগ কিন্তু আমার 100 হচ্ছে, তার মানে এখানে 2 ডিভাইডেড বাই 100, তাহলে 2 ডিভাইড m তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, m ডিভাইডেড বাই 50। জিনিসটা আসলে একই দাঁড়াচ্ছে না, দেখো আলটিমেটলি আমার জিনিসটা কি একই দাঁড়াচ্ছে। কাজে আমরা সূত্র m ডিভাইডেড বাই 50 বা m ডিভাইডেড সর্বোচ্চ দাগ আমরা রেখে আমরা যদি লিখি যে 2 ইনটু রাইডারের ভর ডিভাইডেড বাই মোট দাগ, অর্থাৎ ডানে বামের দাগ সংখ্যার সমষ্টি, তাহলে কিন্তু আর ভুল হবে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি আমার হচ্ছে 2m ডিভাইডেড বাই 100, যেমন এইটার ক্ষেত্রে তুমি যদি করো সর্বোচ্চ দাগ 100 আর ভর যদি m নাও, তাহলে কি রাইডার ধ্রুবক, রাইডার কনস্ট্যান্ট কি এটার ক্ষেত্রে এই সূত্রতে মিলবে, এই সূত্রতে কিন্তু মেলে না। কেন মেলে না, কারণ এই ক্ষেত্রে তো সে দ্বিগুণ ভর যুক্ত করে আগেই। কাজে আমরা হচ্ছে রাইডার কনস্ট্যান্টের জন্য সবসময় এই সূত্রটা মনে রাখবো যে 2 ইনটু m ডিভাইডেড বাই হচ্ছে মোট দাগ সংখ্যা। তাহলে দেখবে যে আমাদের আর অঙ্ক ভুল হওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক আছে? তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে মানে রাসায়নিক নীতির সাহায্যে মানে কঠিন যে পদার্থগুলো সেগুলো আমরা পরিমাপ করি, ঠিক আছে? তো এটা হচ্ছে দুটো ব্যালেন্সের মূলনীতি। এখন আসো একটা ম্যাথ একটু দেখি।
এখন আমি যদি এই রাইডারটাকে এখান থেকে এখানে নিয়ে আসি, ধরো রাইডারটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে আসছে, আসার ফলে এই পাশে ভরের একটা ঘাটতি পড়ছে, এই পাশে যে ভরের ঘাটতি পড়ছে সেই ঘাটতিটা পোষানোর জন্য আমাকে এখানে 10 মিলিগ্রাম ভর যোগ করতে হয়েছে। এইখানে রাইডারটা ছিল এইখানে, এখান থেকে এখানে চলে গেছে, চলে যাওয়ার ফলে এই প্রান্তে একটা ভরের ঘাটতি দেখা গেছে। ঠিক আছে, তো ভরের এখানে ভরের যে ঘাটতিটা পড়ছে সেই ঘাটতিটা পোষানোর জন্য আমাকে এখানে 10 মিলিগ্রাম ভর যোগ করতে হয়েছে। তাহলে তুমি বলো তো এখানে আমার রাইডারের নিজস্ব ভরটা আসলে কত? রাইডারটা এখানে ছিল, এখান থেকে এখানে স্থানান্তর করছি, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে যাওয়ার ফলে ভরের একটা তারতম্য হয়েছে। সেই তারতম্যটাকে ব্যালেন্স করার জন্য এই প্রান্তে আমাকে 10 মিলিগ্রাম ভর যুক্ত করতে হয়েছে। তাহলে আমার রাইডারের যে ভর, তার ভরটা কত? m = কত আমাকে যদি বের করতে বলে, তাহলে আমি বের করতে পারবো না। কিভাবে বের করব? যে আমরা যদি এই প্রান্ত থেকে এই প্রান্ত, অর্থাৎ 0 যদি বামে থাকে আর 100 যদি সর্বডানে থাকে, তাহলে সর্ববাম থেকে সর্বডানে গেলে দ্বিগুণ ভরের পরিবর্তন করে। তার মানে দ্বিগুণ ভরের পরিবর্তন হচ্ছে 10 মিলিগ্রাম। দ্বিগুণ ভরের পরিবর্তন হচ্ছে 10 মিলিগ্রাম। তাহলে m = কত? অবশ্যই 5 মিলিগ্রাম। তার মানে এটা হচ্ছে আমার রাইডারের নিজস্ব ভর, অর্থাৎ এই যে রাইডারটা আছে তার ভর হচ্ছে 5 মিলিগ্রাম। তো এই রাইডারের যদি রাইডার ধ্রুবক নির্ণয় করতে বলে, এই রাইডারের যদি রাইডার কনস্ট্যান্ট নির্ণয় করতে বলে, তার মানে আমাদের কি হবে? RC = আমরা জানি কি 2m / মোট দাগ, মোট দাগ হচ্ছে 100, তার মানে হচ্ছে 2 * m = হচ্ছে কত? 5 / 100 কত? 10 / 100 হচ্ছে 0.1 মিলিগ্রাম। রাইডারের ভর কত হলো? 0.01 মিলিগ্রাম। তো এটাকে আমার মেনলি হচ্ছে গ্রামে পরিমাপ করতে হবে। তার মানে এটাকে আবার 1000 দ্বারা যদি ভাগ করো তাহলে হবে কত? 0.0001 মিলিগ্রাম। ঠিক আছে, তার মানে এই রাইডারের সাহায্যে আমি 0.0001 মিলিগ্রাম পর্যন্ত ভর পরিমাপ করতে পারবো। আর একটা জিনিস মনে রাখবা, যে রাইডারের রাইডার কনস্ট্যান্ট যত ছোট, যে রাইডারের রাইডার কনস্ট্যান্ট যত ছোট, সেই রাইডারের সাহায্যে তত নির্ভুলভাবে ভর পরিমাপ করা যায়। যে রাইডারের রাইডার ধ্রুবক যত ক্ষুদ্র, সেই রাইডার দিয়ে তত ক্ষুদ্র ভর নির্ভুলভাবে পরিমাপ করা যায়। কাজে রাইডার ধ্রুবক যত কম হবে, রাইডার ধ্রুবকের মান যত কম হবে, তার দ্বারা পরিমাপের নির্ভুলতা তত বেশি হবে। তো রাইডার ধ্রুবকের মান কম হবে কখন? যখন রাইডারের ভরটা কম হবে। অর্থাৎ রাইডার যত ক্ষুদ্র ভরের রাইডার নিবা, তোমার পক্ষে পরিমাপ করা তত সহজ হবে। যেমন আমি রাইডার ধ্রুবক হিসেবে, ভর হিসেবে সাধারণত আমরা 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রামকে মেইনলি ইউজ করি। বেসিক্যালি 5 মিলিগ্রাম হচ্ছে ফিক্স, এটাই মেইনলি ব্যবহার করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে 10 মিলিগ্রাম ব্যবহার করা হয়। তো 5 মিলিগ্রামের রাইডার হচ্ছে 10 মিলিগ্রামের রাইডার ব্যবহারটা কিন্তু সুবিধাজনক কম। কেন? তার দ্বারা নির্ভুল মাপ পাওয়া কষ্ট। ঠিক আছে, হচ্ছে রাসায়নিক নীতি বা রাসায়নিক নীতিতে যে বলে, এইখান থেকে ম্যাথ, আমরা একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখার পর তারপর এখান থেকে আমরা চলে যাব। আচ্ছা, এই পাশে থাকে হচ্ছে বস্তু, এখানে আমার বস্তু আছে, এখানে আমি কত করে বাটখারা তুললাম। বাটখারা আছে ধরো 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 50 মিলিগ্রাম। তারপর আর বাটখারা তোলা পসিবল না। হ্যাঁ, রাইডার ধ্রুবক দশমিকের পর 4 ঘরের বেশি অবশ্যই আসে না। আর রাইডার ধ্রুবকের মেইনলি হচ্ছে 0.0001 গ্রাম, এটাই ফিক্সড মান, এটাই কিন্তু ফিক্সড মান, আমি তো বললাম। আচ্ছা, এখন দেখো এইটার ক্ষেত্রে আমার রাইডার এখানে হচ্ছে 50 দাগ, এখানে 50 দাগ, মাঝখানে 0, এখানে রাইডার আছে। যে রাইডারটা আছে এই রাইডারটার ভর, এর m হচ্ছে 10 মিলিগ্রাম। এই রাইডারটার ভর হচ্ছে 10 মিলিগ্রাম। তাহলে এখানে যে বস্তু আছে সেই বস্তুর ভরটা আমাকে পরিমাপ করতে হবে। তাহলে এখানে বস্তুর ভর কত হবে? বস্তুর ভর। এখন প্রথমে একটা জিনিস চিন্তা করো,
বাজার থেকে তুমি চাল ডাল আলু যাই কিনতে যাও না কেন, তুমি কতটুকু কিনছো সেটা পরিমাপ করার জন্য কি তুমি চাল ডাল এগুলোকে গণনা করো, নাকি ওই দোকানদার কত ওজনের বাটখারা তুলছে সেটার দিকে তাকায় আমরা? আমরা কিন্তু প্রথমে তাকাই হচ্ছে বাটখারার দিকে, রাইট? তাহলে আমাদের প্রথমে বাটখারার দিকে তাকাই হবে, কি আছে? 20 গ্রাম প্লাস 5 গ্রাম প্লাস 10 গ্রাম, তাহলে এগুলো হচ্ছে গ্রাম, প্লাস 50 কি মিলিগ্রাম। 50 যেহেতু মিলিগ্রাম, তাহলে এটার সাথে আমরা সরাসরি যুক্ত করতে পারবো। করতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে গ্রামে প্রকাশ করতে হবে। গ্রামে প্রকাশ করতে গেলে আমার কি করতে হবে? 50 ডিভাইডেড বাই হচ্ছে 1000 এত গ্রাম। এখন এটাই তো গেল হচ্ছে কি বাটখারার যে ওজনগুলো। এখন রাইডারটা এই জিরো দাগে না থাকে, এখান থেকে করছে কি, ধরো এখানে একটা দাগ, এটা একটা দাগ, দুইটা বড় দাগ, এটা একটা দাগ, এটা একটা দাগ, তার মাঝখানে আরো পুতুল পুতুল 10টা দাগ আছে আর কি, ধরে নাও। তো রাইডারটা এই দাগগুলো পার হয়ে এইখানে আসছে, যেখানে আসছে সব ধরে ধরো এটা হচ্ছে দাগ নাম্বার হচ্ছে 27। সাপোজ আমি ধরে নিলাম এটা দাগ নাম্বার হচ্ছে 27, সে 0 থেকে 27 নাম্বার দাগে এসে যুক্ত হয়েছে। তার মানে রাইডারটা কার দিকে আইছে? রাইডারটা এইখান থেকে সরে গেছে, রাইডারটা গেছে বাটখারার দিকে, রাইট? তার মানে রাইডারটা বাটখারার ভরটাকে যুক্ত করছে। কেন করছে? কারণ বাটখারা দেওয়ার পর বস্তুর ভরটা বেশি থাকতো, তো ওই বস্তুর ভরটা ব্যালেন্স করার জন্য বাটখারার দিকে যোগ হয়েছে। তো রাইডার যদি বাটখারার দিকে যায়, তাহলে এইটুকু করার পর তুমি একটা প্লাস দিবা। রাইডার যদি বাটখারার দিকে যায়, ডানে বামে আমি খেয়াল রাখবো না, রাইডার যদি বাটখারার দিকে যায় তাহলে প্লাস, তাহলে প্লাস কি হবে? RC ইনটু দাগ সংখ্যা। তাহলে এখন হিসাব করো, তাহলে 20 যোগ 5 25, 25 আর হচ্ছে 30, আর এখানে কত হচ্ছে? 30 যোগ 0.5/100, তার মানে 0.05 এত প্লাস RC রাইডার ধ্রুবক। এখন এখানে তো আমার রাইডার ধ্রুবক জানা নাই, রাইডার ধ্রুবক আমরা কি করব? আমরা RC ধরে RC হচ্ছে কি m/15 একটা জানি, আর একটা হচ্ছে 2m ডিভাইডেড বাই 100 জানি, আলটিমেটলি একই জিনিস, যে কোনো একটা দিয়ে বললেই হবে। তাহলে RC কি m/50, তাহলে m এর মান কত? 10 ডিভাইডেড বাই 50, তাহলে 10 ডিভাইডেড 50 মানে হচ্ছে 0.2 মিলিগ্রাম। এই মিলিগ্রামকে যদি আমরা গ্রামে নিই তাহলে কি হবে? গ্রামে নিলে হবে 0.0002 গ্রাম, রাইট? তাহলে এটা আমাকে করতে হবে। রাইডার ধ্রুবক হচ্ছে 0.0002 ইনটু দাগ সংখ্যা। কত দাগে নিয়ে আসছি? আমরা নিয়ে আসছি হচ্ছে 27 নাম্বার দাগে, রাইট? কাজে 27, তাহলে সমান সমান কত হবে? 30.05 প্লাস 0.00, কারণ 27 দুগুণে কত? 27 দুগুণে হচ্ছে 54, তাহলে 54 লিখতে গেলে তো এইরকম ভাবে লিখতে হবে। তাহলে 0 প্লাস 002, তাহলে হচ্ছে কি 3.05, কারণ এই 5 এর সাথে যুক্ত হবে 4 এত গ্রাম। তার মানে এখানে যে বস্তুটা আমরা নিলাম সেই বস্তুর ভরটা হচ্ছে 3.0554 গ্রাম। না ভাইয়া তোমার 40 কেমনে আসে? তুমি কোন জায়গায় নিলে ভুল করছো, 40.05 আসবে না। 20 আর 10 30, 30 আর 5 35, আর বাকিটা তো 50 মিলিগ্রাম। তুমি কোন জায়গায় হিসাবে ভুল করছো, ঠিক আছে? आंसर হবে হচ্ছে এটা 3.0554 গ্রাম। এখন দেখো এই যে এখানে আসলে আমরা কি মাপি? রাসায়নিক পদার্থকে মাপি না, এখানে আসলে বেসিক্যালি আমরা কি মাপি? এখানে আমরা আসলে বেসিক্যালি মাপি হচ্ছে রাসায়নিক পদার্থকে। তো কোনো রাসায়নিক পদার্থ কিন্তু আমরা সরাসরি মাপতে পারি না, মানে হচ্ছে রাসায়নিক পদার্থকে মুক্ত অবস্থায় রেখে কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। কাজে করি কি, রাসায়নিক পদার্থকে মাপার জন্য আমরা একটা পাত্র ব্যবহার করি, ঠিক আছে? রাসায়নিক পদার্থকে মাপার জন্য কিন্তু আমরা মেইনলি একটা পাত্র ব্যবহার করি। কাজেই এই ক্ষেত্রে আমাকে ভরটা দুইবার পরিমাপ করতে হবে, করে তারপর বস্তুর ভর বের করতে হবে। যেমন হচ্ছে মেইনলি হচ্ছে এটা বস্তুর ভর সমান সমান হচ্ছে বস্তু সহ পাত্রের ভর মাইনাস পাত্রের ভর। মানে একটা যে রাসায়নিক পদার্থ নেওয়ার জন্য যে পাত্র নিব, সেই পাত্রটার মধ্যে রাসায়নিক পদার্থ নিব, নিয়ে পরিমাপ করব। পরিমাপ করার পর যে মানটা পাবো, সে ধরো এখানে মান পেলাম আমরা হচ্ছে x, এখানে মান পেলাম সে x। তো এইখানে যে x, এটা তো বস্তু না, বস্তু প্লাস পাত্রের ভর। তো আমার বস্তু কতটুকু আছে, তো এখান থেকে যদি পাত্রের যে ভর y মাইনাস করে দেই, তাহলে x মাইনাস y যেটা থাকবে সেটা হচ্ছে আমার আসলে বেসিক্যালি
হ্যাঁ, ধ্রুবকটা মিলিগ্রামে রেখে করলে হবে না তো, কারণ তুমি গ্রামের সাথে মিলিগ্রাম যোগ করতে পারবা, গ্রামের সাথে কিন্তু গ্রামেই যোগ করতে হবে। এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি, এই জায়গায় ইউনিটগুলো সবাই পেস লাগাবা। গ্রাম মিলিগ্রাম থেকে গ্রামে করতে চাবা না, মানে মাথা পেস লেগে যাবে, এক মনে করে ধরে নিবা। কাজে এটা কখনো করা যাবে না। গ্রাম থেকে মিলিগ্রাম থাকলে এটাকে অবশ্যই গ্রামে কনভার্ট করতেই হবে। তাহলে বস্তুর ভর আমরা হচ্ছে পরীক্ষাগারে এইভাবে পরিমাপ করি যে একটা পাত্র নেই, পাত্রের মধ্যে পদার্থটা নিয়ে পরিমাপ করি, তো বস্তু সহ পাত্রের ভর মাইনাস হচ্ছে খালি অবস্থায় পাত্রের ভর, তাই পার্থক্য সেটা হচ্ছে বস্তুর ভর। ঠিক আছে, কি হচ্ছে রাসায়নিক নীতি। তবে বর্তমানে ল্যাবরেটরিতে আমরা এই ধরনের নীতি ব্যবহার না করে আমরা করি কি সরাসরি ডিজিটাল যে ব্যালেন্সগুলো আছে সেগুলো ব্যবহার করি। আমরা ডিজিটাল ব্যালেন্স হিসেবে হচ্ছে 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিটের ডিজিটাল ব্যালেন্সগুলো ব্যবহার করি। তো 4 ডিজিটের ডিজিটাল ব্যালেন্স দিয়ে আমরা হচ্ছে 0.0001 মিলিগ্রাম এত গ্রাম পর্যন্ত ভর, মানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 0.1 মিলিগ্রাম ভর মাপতে পারি। এটা দিয়ে হচ্ছে আমরা 0.001 গ্রাম মানে হচ্ছে 1 মিলিগ্রাম, আর এটা দিয়ে হচ্ছে 0.01 গ্রাম মানে হচ্ছে 10 মিলিগ্রাম ভর পর্যন্ত মাপতে পারি। অর্থাৎ কোন ডিজিটাল ব্যালেন্স দিয়ে কতটুকু পর্যন্ত মাপা যায় সেটা গ্রামেও লিখে দিলাম, মিলিগ্রামেও লিখে দিলাম, কারণ পরীক্ষার মধ্যে প্রশ্নটা গ্রামেও আসে মিলিগ্রামেও আসে। কতটুকু পর্যন্ত পরিমাপ করা যায় সেটা গ্রামেও আসে মিলিগ্রামেও আসে, কাজে আমি দুইটাই লিখে দিলাম। তাহলে এই 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট যে ডিজিটাল ব্যালেন্স, সেই ডিজিটাল ব্যালেন্সগুলোর মধ্যে আমার অবশ্যই 4 ডিজিট ব্যালেন্সটা ব্যবহার করা বেশি সুবিধাজনক, কারণ এর সাহায্যে আমরা 4 ঘর পর্যন্ত, দশমিকের পর 4 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারি, রাইট? কাজে 4 ডিজিটের যে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক এবং এটা বেশি কার্যকর। কাজে ল্যাবরেটরিতে সাধারণত আসলে 4 ঘর ডিজিটাল ব্যালেন্সে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের সুবিধা হচ্ছে কি ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করার সময় ওখানে আলাদা করে আবার পাত্রের ভরটা মাপতে হয় না, কারণ ডিজিটাল ব্যালেন্সের উপর পাত্রটা বসায় ওটাকে নিউট্রাল করে 0 করে দাও, 0 করে দিয়ে তারপর পদার্থ দাও, আস্তে আস্তে পদার্থ ঢালো, কতটুকু আর দরকার ততটুকু পদার্থ ওখানে দাও, দেখবে যে পদার্থের ভরটাই আসবে, পাত্রের ভর আর আসে না। কাজে ডিজিটাল ব্যালেন্সগুলো ব্যবহার করা কিন্তু অনেক বেশি সুবিধাজনক। এতক্ষণ পর্যন্ত আসলে আমরা যে মানে কথাগুলো বললাম বা পরিমাপক যে যন্ত্রগুলোর কথা বললাম সেগুলো আসলে কি সবগুলাই হচ্ছে কঠিন পদার্থের পরিমাপের জন্য। আমরা কিন্তু ল্যাবরেটরি শুধু কঠিন না, কঠিনের পাশাপাশি আমরা কিন্তু তরল যে পদার্থ আছে সেই তরল পদার্থগুলোকেও পরিমাপ করার চেষ্টা করি, রাইট? তো তরল পদার্থ পরিমাপ করা, তরল পদার্থ নিয়ে কাজ করতে গেলে আমাদের আলাদা কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেমন বিকার, বুরেট, ফানেল, তারপর হচ্ছে পিপেট, এই জিনিসগুলো আমাদের ব্যবহার হয়। তো এই জিনিসগুলো আসলে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, কি করা হয় সেগুলো আসলে আমাদেরকে জানতে হবে। যেমন ধরো পিপেটটা দেখতে কেমন, পিপেটটা সে অনেকটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, মানে মাঝখানে একটিও থাকে আর নিচের দিকে যায় সরু থাকে, এটা হচ্ছে পিপেট। এটা বিভিন্ন পরিমাপের হয়, 10 মিলিলিটার, 20 মিলিলিটার, 30 মিলিলিটার, বিভিন্ন হয়। আবার কিছু দাগান্বিত পিপেটটা 2 ধরনের থাকে, একটা হচ্ছে দাগান্বিত পিপেট আর একটা হচ্ছে সাধারণ পিপেট। তো দাগান্বিত যে পিপেটটা, সেই পিপেট দিয়ে তুমি যত ক্ষুদ্র ভরের পরিমাপ করতে যাও পরিমাপ করতে পারো। যেমন তুমি সে ধরো 10.6 মিলিগ্রাম ভর মাপতে চাইছো, এইটাও তুমি পিপেট দিয়ে মাপতে পারবা। তুমি ধরো 10.5 মিলিগ্রাম মাপবা, সেটা তুমি পিপেট দিয়ে মাপতে পারবা, কারণ পিপেটগুলো যে পিপেটগুলো দাগান্বিত থাকে তাদের দ্বারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভরগুলো খুব সহজে পরিমাপ করা যায়। হ্যাঁ, মাপার জন্য আমরা আরো জিনিস ব্যবহার করতে পারি, বুলেট ব্যবহার করতে পারি, মেজারিং সিলিন্ডার ব্যবহার করতে পারি, কিন্তু ওইগুলার যে সূক্ষ্মভাবে পরিমাপ করা হচ্ছে পিপেটের সাহায্যে, কারণ পিপেটটা চিকন থাকে আর এটার দাগা এই যে কারণে এটা দিয়ে হচ্ছে তোমার কম মানে মাপাটা সঠিক হয় বেশি। কাজে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো পরিমাপ মানে ভগ্নাংশ আকারে 10.6, 10.2, 10.8, 11.1 এই যে পয়েন্টের মানগুলো যদি থাকে এদের জন্য আনসারের যতক্ষণ পর্যন্ত পিপেট থাকবে তুমি সব সময় আনসারটা পিপেট আনসার করবা, কারণ পিপেট দাগান্বিত পিপেট দ্বারা আমরা খুব সহজে এটা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। আর এটার আরেকটা সব ব্যবহার হচ্ছে দ্রবণ স্থানান্তর, অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণ এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করার কাজে সবচেয়ে উপযোগী জিনিস হচ্ছে পিপেট। ঠিক আছে, কাজে পিপেটটা দিয়ে আমরা কি করতে পারি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভরগুলো খুব সূক্ষ্মভাবে মাপতে পারি আর দ্রবণটাকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করতে পারি। তারপর আমাদের আছে কি
যন্ত্রটা অনেকটা এরকম। এই ধরনের যে যন্ত্র এটাকে আসলে বলা হয় হচ্ছে, এটা হচ্ছে বুলেট। বুলেটটাকে কি কাজে ব্যবহার করা? বুলেটকে আমরা ব্যবহার করেছি টাইট্রেশনের কাজে। বুলেটটাকে আমরা ব্যবহার করি হচ্ছে মেইনলি টাইট্রেশনের কাজে। বুলেট পিপেট দুইটাই টাইট্রেশনের কাজে ব্যবহার করা। টাইট্রেশনের কাজে মেইনলি আমরা ব্যবহার করেছি বুলেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স। এই যে তিনটা জিনিস মানে টাইট্রেশনের কাজে আমরা বেশি ব্যবহার করি, ঠিক আছে? তো বুলেট দিয়ে আমরা হচ্ছে বুলেট বিভিন্ন আয়তনে হয়, যেমন 50 মিলিলিটারের হয়, 25 মিলিলিটারের হয়, 100 মিলিলিটারের হয়, বিভিন্ন ধরনের বুলেট হয়। এই বুলেট দিয়ে আমরা করি কি তরল পদার্থগুলোকে পরিমাপ করি। তো এই যে তরল পদার্থ পরিমাপের যে যন্ত্রপাতিগুলো আছে, মাপন সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার, এগুলোর মধ্যে পার্থক্যটা, মাপন সিলিন্ডার আর মেজারিং সিলিন্ডার ভাই একই জিনিস, দুটো আলাদা কিছুই না। মাপন কোন কোন রাইটারে বলে মাপন সিলিন্ডার, একটা লে মেজারিং সিলিন্ডার, একই জিনিস ভাইয়া। জিনিসটা হচ্ছে একটা অনেকটা এরকম আর কি, যে এই ধরনের যে ক্ষুদ্র ক্ষুদ্র এখানে কতগুলো দাগে দাগানি থাকে, বড় বড় কি দাগ থাকে, তার মাঝখানে ছোট ছোট কিছু দাগ থাকে, এটাকে বলা হয় হচ্ছে মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডারে আলাদা কোনো পার্থক্য নাই, ঠিক আছে? কোন রাইটারে বইটাকে লেখেন মাপন সিলিন্ডার, কোনটা লেখেন মেজারিং সিলিন্ডার। যেমন আয়তনিক ফ্লাক্স আর ভলিওমেট্রিক ফ্লাক্স একই জিনিস। আয়তনিক ফ্লাক্স আর ভলিওমেট্রিক ফ্লাক্স দুটো দেখবে যে একই জিনিস, কিন্তু এক এক রাইটারের বইয়ে এক একটা লিখে, ঠিক আছে? এটা নিয়ে আমাদের কনফিউশনের কিছু নাই। মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা তরল পদার্থের আয়তন মাপি, আবার আমরা হচ্ছে মাপন সিলিন্ডার দিয়ে তরল পদার্থের আয়তনটাকে পরিমাপ করি। ঠিক আছে, তো এই যন্ত্রপাতির যে ব্যবহারগুলো এগুলো একটু তোমরা ভালো করে দেখবে। এখান থেকে এই যন্ত্রপাতি বিশেষ করে হচ্ছে বুলেট, পিপেট, এই দুইটার ব্যবহার পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। বুলেট আর পিপেট এই দুইটার ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো এই যে এত জিনিসগুলো নিয়ে আমরা যে কাজ করি, কাজ করার পর আমাদের কিন্তু ল্যাবরেটরিতে অনেক সময় দেখা যায় যে আমাদের কি হয়, তাপের প্রয়োজন হয়। এই ল্যাবরেটরিতে কাজ করতে গেলে আমাদের অনেক সময় কিন্তু দেখবে যে তাপের প্রয়োজন হয়। কিরকম? যে আমার একটা দ্রবণ দ্রবীভূত হচ্ছে না, সেখানে আমার তাপ দেওয়ার দরকার, বা দ্রবণটা কোনো কারণে ফুটায় এখানে কিছু অপদ্রব্য আছে সেগুলোকে বাষ্পীভূত করে দেওয়া দরকার, তখন কিন্তু আমার আসলে তাপের দরকার হয়। তো যখন তাপের দরকার হয় তখন ল্যাবরেটরিতে আমাদের তাপ দেওয়া দরকার, ঠিক আছে? তো তাপ দেওয়ার জন্য আমরা সাধারণত ল্যাবরেটরিতে হয় স্পিরিট ল্যাম্প অথবা বুনসেন বার্নার, এই দুইটা ইউজ করি। তাপ দেওয়ার জন্য আমরা বেসিক্যালি স্পিরিট ল্যাম্প বা হচ্ছে বুনসেন বার্নার ব্যবহার করি। তো স্পিরিট ল্যাম্পগুলো সাধারণত কম তাপের কাজে ব্যবহার করা হয়। এটা দেওয়ার জন্য, তাপ দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি দুইটা জিনিস। কি কি? একটা হচ্ছে তোমার স্পিরিট ল্যাম্প, আর এটা হচ্ছে বুনসেন বার্নার, ঠিক আছে? এই দুটো জিনিস ব্যবহার করি। তো এই স্পিরিট ল্যাম্পটা কম তাপের জন্য ব্যবহার হয়, যেখানে কম তাপের দরকার, কম তাপ, কারণ স্পিরিট ল্যাম্প দিয়ে তাপটা খুব কম দেয়। কম তাপীয় কাজের জন্য এটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে অধিক তাপীয় কাজের জন্য, মানে যেখানে তাপমাত্রা অনেক বেশি দরকার হয় সেখানে আমরা বুনসেন বার্নার ব্যবহার করি। আর এই স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসেবে স্পিরিট বা ইথানল ব্যবহার করা হয়। স্পিরিট আর ইথানল আসলে একই জিনিস, একটু কিছু অপদ্রব্য থাকে। স্পিরিট বা ইথানল ব্যবহার করে জ্বালানি হিসেবে, আর এটার জ্বালানি হিসেবে সাধারণত প্রাকৃতিক গ্যাসগুলা বা গ্যাসটা আসলে মেইনলি ব্যবহার করে। বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক গ্যাসগুলো আছে, যেমন মিথেন, ইথেনের পরিবর্তে আমরা বর্তমানে যে সিলিন্ডার গ্যাসগুলো পাই, বিউটেন, প্রোপেন, বিউটেন, এই জিনিসগুলো আসলে বুনসেন বার্নারে শিখায় ব্যবহার করা। তো আমাদের স্পিরিট ল্যাম্প থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আমাদের মেইনলি প্রশ্ন আসে হচ্ছে এখানে বুনসেন বার্নার থেকে। মেইনলি আমাদের প্রশ্ন আসে হচ্ছে এখানে বুনসেন বার্নার থেকে, ঠিক আছে? কাজে আমাদের বুনসেন বার্নারটা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করতে পারি। এই কোশ্চেন, এখানের কোশ্চেনগুলো পড়া একটু প্যাচ লাগায় বেশি বুনসেন, ঠিক আছে? কাজে আমরা হচ্ছে বুনসেন বার্নার নিয়ে একটু আলোচনা করি। বুনসেন বার্নার
বুনসেন বার্নার। বুনসেন বার্নার আসলে কি? তাপ দেওয়ার একটা পরীক্ষাগারে তাপ দেওয়ার একটা বেসিক্যালি পরীক্ষাগারে তাপ দেওয়ার একটা যন্ত্র। এর গঠনটা কেমন? এই গঠনটা খুবই ইজি, খুবই সহজ একটা গঠন। ঠিক আছে, এরকম গঠনটা, নিচের একটা ভিত্তি থাকবে, এরকম একটা ভিত্তি থাকবে। এই এই যে ভিত্তিটা, এই ভিত্তির সাথে এখানে একটা নল যুক্ত থাকবে, যে নল দিয়ে হচ্ছে যে আমরা যে গ্যাসটা প্রবাহ করব, আমরা যে জ্বালানি হিসাবে যে গ্যাসটা ব্যবহার করব, সেই গ্যাসটা এখানে এটার ভিতরে প্রবেশ করবে। এই ভিতর দিয়ে এই দিক দিয়ে গ্যাসটা প্রবেশ করবে। আর তার যে একটু উপরে এইখানে হচ্ছে তোমার যে একটু উপরে তোমার এখানে একটা ছিদ্র থাকবে, এই একটা ছোট্ট একটা ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে আমরা করি কি, বাইরে থেকে বাতাসটাকে প্রবাহিত করি। এই ছিদ্র দিয়ে হচ্ছে বায়ু প্রবাহ। কারণ গ্যাসটা করে কি, বায়ুর সাথে বিক্রিয়া করে, মেইনলি হচ্ছে এখানে দহন বিক্রিয়াটা সংগঠন করানো হয় এখানে। কারণ এই পাইপ দিয়ে গ্যাসটা যায়, গ্যাসে কি করে, এই যে এদিকে বায়ু আসে, এই বায়ুর প্রবাহের সাথে যুক্ত হয়ে এখানে মেইনলি হচ্ছে তারা দহন বিক্রিয়ার মাধ্যমে তোমার বিভিন্ন পদার্থগুলো তৈরি করে সেটা। আর এটাকে কন্ট্রোল করার জন্য এর সাথে এখানে একটা ছোট স্ক্রু থাকে, এই বাইরের দিকে দেখবে যে এখানে একটা ছোট স্ক্রু লাগানো থাকে এটাকে কন্ট্রোল করার জন্য। আর তার উপরে হচ্ছে তোমার একটা দীপ্ত নল প্রবেশ করানো থাকে, এরকম একটা দীপ্ত নল থাকে। তো এটাই হচ্ছে আমার মেইন হচ্ছে বুনসেন বার্নারের, এটা হচ্ছে নল, মানে এই নল দিয়ে মেইনলি হচ্ছে আগুনটা উপরে ওঠে। তো এই স্ট্রাকচার থেকে মেইনলি খুব বেশি প্রশ্ন আসে না। আমার মেইন কাজটা যেটা সেটা হচ্ছে, এখন দেখো এই দিক দিয়ে গ্যাস যাচ্ছে, এই দিক দিয়ে বায়ু আসতেছে, রাইট? এখন দেখো গ্যাস দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার পথে হয় কি, দেখা গেছে গ্যাস যতটুকু যাচ্ছে ততটুকুকে দহন করার জন্য বায়ুটাকে যদি তুমি হয় বায়ু তুমি নিয়ন্ত্রণ করে, মানে যতটুকু গ্যাসের জন্য যতটুকু বায়ু দরকার সেই পরিমাণটা তার চেয়ে বেশি দিতে পারো, তাহলে কিন্তু গ্যাসটা বেশি দহন হবে। আর যদি তোমার যতটুকু অক্সিজেন দরকার হয়, মানে যতটুকু বায়ু দরকার হয় ততটুকু যদি আমরা দিতে না পারি, তাহলে কি হবে, দহনটা কমপ্লিট হবে না। দহন যদি কমপ্লিট না হয় তাহলে তাপ আমরা কম পাবো। কারণ দহনের ফলে এখানে মেইনলি কি থাকে, গ্যাসের মধ্যে আমাদের মেইনলি থাকে হচ্ছে বেসিক্যালি কার্বন আর হাইড্রোজেন। তাহলে বায়ুর দ্বারা তারা বিক্রিয়া করে কি করে, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করতে পারে কার্বন ডাই অক্সাইড, যদি পর্যাপ্ত পরিমাণ থাকে বা অতিরিক্ত পরিমাণ থাকে। কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি করে। যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড, আর যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি করে। ফলে আগুনটা শিখাটা কম জ্বালিত হয়। তো দেখা গেছে যখন এই মুখে আগুন তৈরি হয় তখন আগুনটা মেনলি দুইটা অঞ্চলে ভাগ থাকে, আগুনটা দুইটা অঞ্চলে বেসিক্যালি ভাগ থাকে। এটা একটা অঞ্চল, আর একটা হচ্ছে অনেক বড় হয়ে একটা অঞ্চল থাকে, এরকম একটা বিশাল অঞ্চল থাকে যেখানে আগুন জ্বলতে থাকে, সে ধরো এরকম। এই দুইটা অঞ্চল থাকে, আগুনের বেসিক্যালি দুইটা অঞ্চল থাকে, একটা হচ্ছে কমপ্লিটলি দহন হওয়ার ফলে আর একটা ইনকমপ্লিট দহনের ফলে। তো এই যে ক্ষুদ্র অঞ্চল, এখানে তাপমাত্রাটা বেসিক্যালি কম থাকে, এটাকে আমরা বলি হচ্ছে জারণ শিখা, উজ্জ্বল শিখা। এটা জারণ না, এটাকে বলা হচ্ছে উজ্জ্বল শিখা। আর এটা এইখানে যে শিখা এটাকে বলা হয় অনুজ্জ্বল শিখা। ঠিক আছে, তো সম্পূর্ণ যদি সম্পূর্ণরূপে যদি দহন বিক্রিয়া হয় তখন যে শিখাটা পাই সেটা হচ্ছে অনুজ্জ্বল শিখা, আর ইনকমপ্লিট দহনের ফলে যেটা পাবো সেটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। ইনকমপ্লিট দহনের ফলে আমরা অনুজ্জ্বল শিখা পাই, যার কারণে এই শিখার মধ্যে বিভিন্ন ধরনের কার্বন মনোক্সাইড, বা এখানে বেরিয়ে হচ্ছে থাকে কি কার্বন মনোক্সাইড, কার্বন, এই জিনিসগুলো এখানে বেশি থাকে, কার্বন মনোক্সাইড, কার্বন এইগুলো বেশি থাকে। ফলে এখানে কি হয়, তোমার কয়েল মানে কালি হওয়ার সম্ভাবনা থাকে, কালি বা ছাই হওয়ার সম্ভাবনা থাকে। এটা আসলে মেইনলি এখানে উপাদান না। আচ্ছা,
আর এই যে অনুজ্জ্বল শিখা, এখানে দহনটা অনেক বেশি পরিমাণে হয়, কাজে এটাকে বলা হয় অনুজ্জ্বল শিখা। তো এই শিখাটা আবার অনুজ্জ্বল শিখাটা আবার দুইটা ভাগে ভাগ থাকে, এটা আবার দুইটা অংশে ভাগ থাকে। একটা হচ্ছে অন্তস্থ বিজারণ মণ্ডল, আরেকটা হচ্ছে বহিস্থ জারণ মণ্ডল। ভিতরেরটা অনুজ্জ্বল না, মনে হয় যে ভিতরেরটা অনুজ্জ্বল, এটা কম জ্বলে, এটা কম আর বেশি জ্বলার কারণে কিন্তু অনুজ্জ্বল আর উজ্জ্বল হয় না, ঠিক আছে। অনুজ্জ্বল শিখা হচ্ছে যেটা বুনসেন বার্নারে যদি তুমি বায়ুটাকে নিয়ন্ত্রণ করো, তাহলে কার্বন টিউবের যে বায়ু ছিদ্রটা থাকে সেই সাথে যদি মিলে যায়, এদিকে গ্যাস আর এটা যদি একসাথে হয়ে যায়, তখন দহনটা অনেক বেশি হয়। মিশ্রিত হয়ে পূর্ণ দহন যদি হয়, তখন যে শিখাটা উৎপন্ন হয়, তখন যে পূর্ণ দহনের ফলে যে শিখাটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুজ্জ্বল শিখা। এবং এই অনুজ্জ্বল শিখায় কোনো শীষ বা কালি থাকে না, যে কারণে ল্যাবরেটরিতে আমরা এই অনুজ্জ্বল শিখাটাকে ব্যবহার করি, ঠিক আছে। তুমি একটু বইয়ের মধ্যে পড়ে দেখো ভালো করে, ঠিক আছে, যে অনুজ্জ্বল আর উজ্জ্বল শিখার মধ্যে পার্থক্যটা, তাহলে তুমি বুঝতে পারবে। ভিতরেরটা অনুজ্জ্বল না, ভিতরেরটা হচ্ছে উজ্জ্বল, আর নিচে এখানে উজ্জ্বল বলতে যে তোমাকে হচ্ছে অনেক বেশি আলো সেটা কিন্তু বোঝায়নি, ঠিক আছে। এখানে আবার দুইটা অঞ্চল, একটা কি অন্তস্থ বিজারণ মণ্ডল, আর এটা হচ্ছে বহিস্থ জারণ মণ্ডল, রাইট। একটা হচ্ছে অন্তস্থ বিজারণ মণ্ডল, আর এটা হচ্ছে বহিস্থ জারণ মণ্ডল। তো এইখানে আসলে কি হয়, এখানে মেইনলি হচ্ছে বিজারণ ক্রিয়াটা সম্পন্ন হয়। কেন? কারণ এখানে বিজারক পদার্থ হিসেবে কার্বন মনোঅক্সাইড থাকে। অন্তস্থ বিজারণ মণ্ডলে বিজারক হিসেবে মেইনলি কার্বন মনোঅক্সাইড থাকে, আর জারণ মণ্ডলে কোনো কার্বন মনোঅক্সাইড থাকে না, এখানে থাকে হচ্ছে অতিরিক্ত পরিমাণে অক্সিজেন, যার ফলে সে সহজে অন্যকে জারিত করতে পারে। এবং এখানে তাপমাত্রাটাও অনেক বেশি পরিমাণেই থাকে, জারণ অঞ্চলে তাপমাত্রাটাও তার চেয়ে তুলনামূলক বেশি থাকে। কাজে আমরা যখন ল্যাবরেটরিতে শিখা পরীক্ষা করি না, এটা শিখা পরীক্ষা নামে একটা পরীক্ষা আছে, তো এই যে অঞ্চলটা বহিস্থ জারণ মণ্ডল, এইটাই মেইনলি হচ্ছে শিখা পরীক্ষার কাজে ব্যবহার করা হয়। এটাই মেইনলি শিখা পরীক্ষার কাজে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। বহিস্থ জারণ মণ্ডলটাকে হচ্ছে আমরা শিখা পরীক্ষার কাজে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো বুনসেন বার্নারের আলো মেইনলি দুইটা ভাগ, একটা হচ্ছে উজ্জ্বল শিখা, একটা অনুজ্জ্বল শিখা। অর্থাৎ যেখানে বায়ুটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে যদি পূর্ণ দহন করা যায় তাহলে অনুজ্জ্বল শিখা, বায়ুটা যদি নিয়ন্ত্রণ না করা সম্ভব হয় তাহলে যে শিখা পাই সেটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। কাজে তুমি যখন মানে বুনসেন বার্নার নিয়ে কাজ করবে, দেখবে যে তার নিচের দিকে আলোটা তাপ কম থাকে এবং সেখানে আলোটার কালার একরকম থাকে, আর উপরের দিকে যে আর কালারটা থাকে সেটা নীল নীল বর্ণ থাকে। কাজে দেখবে যে বুনসেন বার্নারের উপরের দিকে শীষের যে আগুনটা থাকে সেটা কিন্তু বর্ণটা অনেকটা নীল, কাজে এটাকে অন্তস্থ নীল বিজারণ মণ্ডল, বহিস্থ নীল জারণ মণ্ডল কিন্তু বলা হয় অনেক সময়। আর এইখানে যে আলোটা থাকে সেটা কিন্তু অনেকটা হলুদ কালারের থাকে, তুমি ভালো করে খেয়াল করে দেখো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বুনসেন বার্নার। এই বুনসেন বার্নার দিয়ে হচ্ছে আমরা তাপগুলা প্রয়োগ করি। বুনসেন বার্নার দিয়ে আমরা এই বুনসেন বার্নারের সাহায্যে সর্বোচ্চ প্রায় 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ তুলতে পারি। বুনসেন বার্নার দিয়ে আমরা প্রায় সর্বোচ্চ 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ তুলতে পারি, ঠিক আছে। তো এর মাথায় যে তাপ থাকে তার চেয়ে একটু নিচে এই জায়গায় তাপটা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ এই বুনসেন বার্নারের মাথার একটু ঠিক নিচে সবচেয়ে বেশি তাপ থাকে, ঠিক আছে। নিচের দিকে যে তাপটাকে আমরা বলেছি নিম্ন জারণ শিখা, এই যে নিচের দিকে এখানে এটা আছে, তারপরে এখানে একটা থাকে, এখানে এই জায়গাটায় যে থাকে এটাকে আমরা বলি হচ্ছে নিম্ন জারণ অঞ্চল। এই অঞ্চলটাকে মেইনলি আমরা হচ্ছে শিখা পরীক্ষার কাজে ব্যবহার করি, ঠিক আছে। এই অঞ্চলটাকে আমরা মেইনলি শিখা পরীক্ষার কাজে ব্যবহার করি, যেটা হচ্ছে প্রথম জারণ মণ্ডল নামে পরিচিত। এটা হচ্ছে আমাদের বুনসেন বার্নার। তারপরে এই চ্যাপ্টারের বাকি যেগুলো আছে সেগুলো সবই তোমাদের রিডিং করার জিনিস, অর্থাৎ হ্যাজার্ড স্যাম্পল কাকে বলে, হ্যাজার্ড স্যাম্পলগুলো কি কি, কিভাবে এদেরকে আমরা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারি, কোনটা কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি, এই জিনিসগুলো তোমরা হচ্ছে নিজেরা পড়ে নিলেই তোমরা সব খুব ইজিলি দেখবে যে করতে পারবে, ঠিক আছে। এখানে আর কঠিন কিছু নাই। আমাদের এই চ্যাপ্টারটা মেইনলি আলাদা করে দেখানোর একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে বলভঙ্গি ব্যালেন্স, আর হচ্ছে যে বলভঙ্গি ব্যালেন্সটা যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ক্রিটিক্যাল। আর পরিষ্কার মিশ্রণ থেকে কিছু কোশ্চেন আসে এইখানে তুমি পরীক্ষার মধ্যে প্রশ্ন পাবা 4টা ক্যাটাগরি। একটা হচ্ছে মেইনলি হচ্ছে বোরের পিপেটের ব্যবহার থেকে বেসিক্যালি, তারপর 2 নাম্বার পাবা হচ্ছে পরিষ্কারক মিশ্রণ থেকে,
3 নম্বর প্রশ্ন পরবর্তী ব্যালেন্স থেকে কমেন্ট হয় বিকল্প উপাদান অর্থাৎ বিষাক্ত উপাদানের বিকল্প হিসাবে আমরা কি ব্যবহার করি সেই জায়গা থেকে একটা প্রশ্ন পাইতে পারো। কারণ এইখান থেকে প্রশ্ন সব জায়গায় খুব কম হয়, মানে হইলে কোন কোন জায়গা থেকে হতে পারে সেই জায়গাগুলো হচ্ছে আমরা এখানে মেনলি আলোচনা করছি। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।